পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে। ব্যস্ত রাস্তায় ছুটে চলছে অবনীদের বাস। অনেকক্ষণ হৈহুল্লোড় করে কাটালেও এই মুহূর্তে সবাই বেশ ক্লান্ত। সবাই নিজেদের সিটে বসে ঝিমুচ্ছে, কিন্তু অবনী মোটেও আরাম করে বসে থাকতে পারছে না। বেশ অনেকক্ষণ আগেই তার টয়লেটে যাবার প্রেসার এসেছে। তখন হৈহুল্লোড় করে বেশ কয়েক বোতল কোল্ডড্রিঙ্কস গিলেছিল, যার ফলে এই মুহূর্তে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। সে শক্ত হয়ে বসে আছে। একটু পর নাকি বাস বিরতি দিবে। অবনী আল্লাহ আল্লাহ করছে। আরজু আপুর বদদোয়া লেগে গেছে। এখন তার সিট নষ্ট হবার জোগাড়। কিছুক্ষণ পর বাস থামতেই অবনী রীতিমতো হুড়মুড়িয়ে বাস থেকে নামল। তার বেশিরভাগ ফ্রেন্ডরা তখন গভীর ঘুমে। সে এক প্রকার দৌড়ে আগে ওয়াশরুমে গেল। বেশ কিছুক্ষণ পর বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। একটুর জন্য সিট নষ্ট হয়নি। সে রেস্টুরেন্টের একটা টেবিলে বসে এক গ্লাস পানি খেল, এক কাপ কফি ও অর্ডার করল। নিজেকে চাঙ্গা করার জন্য কফিটা ভীষণ জরুরি। বেশ আয়েসি ভঙ্গিতে কফি খেতে খেতে তার চোখ পড়ল ঘড়ির দিকে। সাথে সাথেই তার চোখ বড় বড় হয়ে গেল। তার বাস মাত্র 15 মিনিটের জন্য বিরতি দিয়েছিল। এখন প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। অবনী হাতের কফি ফেলেই এক দৌড় দিল। রেস্টুরেন্টের গেটের কাছে যেতেই অসাবধানতাবশত কারো সাথে বেশ জোরে ধাক্কা খেল। অবনীর সেদিকে তাকানোর সময় নেই। সে দৌড়ে রাস্তায় আসল। রীতিমত হাঁপিয়ে গেছে সে। কিন্তু রাস্তায় সে তার বাসটিকে দেখতে পেল না। মুহূর্তেই তার সারা শরীর কাঁপতে শুরু করল। তার মানে সে বাসটি মিস করেছে? তার ফ্রেন্ডরা কেউ তার খবর রাখল না? পর মুহূর্তেই মনে পড়ল ওরা সবাই ঘুমিয়েছিল, আর সে কাউকে না বলেই বাস থেকে নেমে গেছে। নিজের বোকামির জন্য নিজেকেই বারবার গালি দিচ্ছে। ঠিক সেই সময় পেছনে একটা ছেলে তাকে ডাকতে লাগল। ছেলেটা এসেই ধমকের সুরে বলল, ওই আপা বিল না দিয়া দৌড় দিলেন কেন? কফির বিল দেন। অবনীর মনে পড়ল সে তার ব্যাগ, পার্স সব বাসে রেখেই নেমে পড়েছে। এই মুহূর্তে তার কষ্টে কাঁদতে মন চাইছে। সে ছেলেটার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি ভাইয়া, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। ছেলেটা বেশ ক্ষিপ্ত হয়ে বলল, টাকা নাই মানে? টাকা না থাকলে অর্ডার কেন দিছেন? দেইখা তো ভালো ঘরের মনে হয়, কিন্তু কাম ছোট লোকের মতন করছেন। অবনীর এবার বেশ রাগ হল। এমনিতেই সে মহা ঝামেলায় ফেসে গেছে, তার উপর এই ছেলে। সে একটু কড়াভাবে বলল, মুখ সামলে কথা বলুন। নেহাত একটা বিপদে পড়েছি, না হলে আপনার খবর করে ছাড়তাম। ছেলেটাও রেগে তর্ক শুরু করল। অবনীর মন চাইছে এই ছেলেটার কানের নিচে একটা বসিয়ে দিতে, কিন্তু ভুল তো তার ছিল। তখনই পাশে একটা লোক এসে বলল, কি সমস্যা? ওয়াটার ছেলেটা বিরক্ত হয়ে বলল, দেখেন ভাই, মানুষ কত বাটপার হয়ে গেছে। এই আপায় কফি খেয়ে বিল না দিয়েই ভাগতে চেয়েছে। আমি ধরে বিল চাইলে বলে টাকা নাই। অবনী রেগে বলল, আমি মোটেও পালিয়ে যাইনি। আমার বাস মিস হয়ে গেছে। আমার ব্যাগ বাসেই ছিল। লোকটি সেই ছেলেটিকে টাকা দিয়ে বিদায় করে অবনীকে বলল, বর্তমান জেনারেশনের এই এক সমস্যা, তোমরা পিচ্চিরা বুঝো কম। বাস কখন ছাড়বে সেই খেয়াল থাকে না, আর এইভাবে দৌড়ানোর আগে আশেপাশে দেখে নিতে হয়। তোমার জন্য আমার ফোনটা ভেঙে গেছে। বলেই লোকটি ফোনটি দেখল। অবনী দেখল ডিসপ্লে ফেটে গেছে। সে বুঝতে পারল তখন এই লোকটির সাথেই তার ধাক্কা লেগেছে। লোকটি আবার বলল,
তোমাদের মধ্যে তো সরি বলার ম্যানার্সটুকুও নেই। অবনীর রাগ হচ্ছে। তবে লোকটি সাহায্য করেছে তাই সরি বলাই যায়। সরি, আসলে আমি আমার বাস মিস করে ফেলেছি। আমার ব্যাগ ফোন সব বাসে। বুঝলাম। তা তোমার মা বাবাই কেমন? বাচ্চাকে একা বাস থেকে নামতে দিয়েছে? অবনীর বেশ মেজাজ খারাপ হচ্ছে। এই লোক তাকে বাচ্চা কেন বলছে? সে কি মা বাবার হাত ধরে হাঁটার মতো বাচ্চা নাকি? সে রেগে বলল, আমি মোটেও বাচ্চা নই। আমি এই বছর এইচএসসি এক্সাম দিব। আর আমি ফ্রেন্ডদের সাথে ট্যুরে এসেছি। অবনীর কথা শুনে লোকটি ফিক করে হেসে দিল। আর বলল, ও মাই গুডনেস, তুমি এত বড়? অবনী বুঝতে পারল লোকটা তাকে নিয়ে মজা করছে। সে বলল, একটা মেয়ে বিপদে পড়েছে দেখে মজা নিচ্ছেন? এইটা বুঝি মেনার্সের মধ্যে পড়ে? লোকটি এবার গম্ভীর হয়ে বলল, আমার ফোন থেকে ফ্রেন্ডকে কল করে দেখো বাস কোথায়। অবনী দ্রুত তার ফ্রেন্ড সুরভিকে কল করল। জানতে পারল তাদের বাস অনেকটা এগিয়ে গেছে। অবনী লোকটিকে জানাতেই লোকটি বলল, আমার সাথে চল, তোমাকে বাসে তুলে দিব। অবনী বেশ চিন্তায় পড়ে গেল। অচেনা কাউকে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু তার করার কিছুই নেই। সে একবার লোকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। ব্লু ও হোয়াইট কম্বিনেশনে একটা টি শার্ট গায়ে দেওয়া, আর ব্লু ডেনিম প্যান্ট। শরীর স্বাস্থ্য বেশ পারফেক্ট। লোকটির বয়স ঠিক আন্দাজ করতে পারল না। হবে হয়তো ২৬-২৭। দেখে তেমন খারাপ মনে হচ্ছে না। অন্তত গায়ে পড়ার স্বভাবটা নেই। ব্যক্তিত্বে গাম্ভীর্যতা বিদ্যমান। এই সব ভাবতে ভাবতে সে লোকটির গাড়িতে উঠে গেল। আজ আরজুর মন ভীষণ খারাপ। তার মনের আকাশে মেঘ জমেছে। নেতা সাহেব এমন কেন? মানুষটি কি চোখের ভাষা বুঝে না? তার চোখে এই মানুষটির জন্য অজস্র অনুভূতি আছড়ে পড়ছে, সেটা কি এই লোক দেখে না? জুবায়ের আহমেদ আরজুর রুমে টোকা দিল। আরজু ভাবনা থেকে বেরিয়ে আসল। তাকে ভেতরে আসতে বলল। তিনি হাসি মুখে এসে বললেন, কি ব্যাপার সুইটি, ডিনার করবি না? না, ভালো লাগছে না। জুবায়ের আহমেদ আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, কি মন খারাপ? না। তাহলে এই সুন্দর মুখটি কালো হয়ে আছে কেন? আরজু তার খালুজানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা খালুজান, কোনো দুর্লভ জিনিসের প্রতি যদি কেউ ভীষণ দুর্বল হয়ে পড়েন তাহলে কি করা উচিত? জিনিসটির মায়া কি ছেড়ে দেয়াই ভালো হবে? পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো দুর্লভ জিনিস পাওয়া সম্ভব। নিজের উপর বিশ্বাস রেখে যে এগুতে পারে সে সব কিছুই পেতে পারে। মানুষ চেষ্টা করলে সবই করতে পারে, তবে তার জন্য ধৈর্য প্রয়োজন। আরজু তার খালুজানের কথায় আস্থা ফিরে পেল। মুচকি হেসে বলল, চলো ডিনার করে আসি। ভীষণ ক্ষুধা পেয়েছে। জুবায়ের আহমেদ হাসলেন। মেয়েটা আসলেই পাগল। ডিনার শেষে আরজু নতুন উদ্যমে নেতা সাহেবকে চিঠি লিখতে বসল। প্রিয় নেতা সাহেব, অনেক দিন যাবৎ আমি কঠিন এক রোগে ভুগছি। ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। লেখাপড়ায় ও আমার মন বসে না। অলরেডি আমি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করে বসে আছি। কেমন টাল মাতাল অবস্থা আমার। আমার মন আমার নিজের কন্ট্রোল নেই। কখন ভীষণ খুশি হয়ে যায়, আবার কখনো কখনো এক ঝাঁক বিষণ্ণতা আমার মনকে ঘিরে রাখে। অনেক ভেবে চিন্তে আমি এই রোগের নাম চিহ্নিত করতে পেরেছি। আমি আপনি নামক অসুখে ভুগছি। এই অসুখ থেকে পরিত্রাণের উপায় কি বলেন তো? রোজ আপনি আমার স্বপ্নে আসেন।
তবে মজার বিষয় হলো আজকাল আমার কল্পনায় ও ঘুরে বেড়ান। যেমন সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস উপভোগ করতে যেয়ে রাস্তায় আপনাকে দেখলাম। আপনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম। স্বপ্ন কিনা সত্যি জানার জন্য চোখ কচলে আবার তাকালাম, কিন্তু কাউকেই দেখলাম। এইবার বুঝলেন তো আমি কত গুরুতর অসুস্থ অবস্থায় আছি। আমাকে এইভাবে ঝালানো বন্ধ করুন নেতা সাহেব। ইতি। আপনি নামক অসুখে আক্রান্ত অবলা মেয়ে। নাহিদ চিঠিটা ভাঁজ করে চিন্তিত ভঙ্গিতে বসে রইল। এই মেয়ে নির্ঘাত পাগল। এর মধ্যে ভয় বলতে কিছু কি নেই? এমন দুঃসাহস দেখানোর জন্য তাকে আমি বড় কোনো শাস্তি দিতে পারি সেটা ভুলে বসে আছে। যেই দিন ধরব এই মেয়ের ছাই দিয়েই ধরব। সব সাহস বের করে ছাড়ব। তখনই আসিফ এসে বলল, ভাই উপসচিব এসেছেন, আসতে বল। আসিফ নাহিদের হাতে চিঠি দেখে বলল, ভাই আপনি বললে চিঠি প্রেরককে খুঁজে তুলে আনতে পারি। জাস্ট আধা ঘন্টা সময় লাগবে। নাহিদ গম্ভীর স্বরে বলল, দরকার নেই আসিফ, প্রয়োজন পড়লে আমি নিজেই তুলে আনতে পারব। জি ভাই। নাহিদ দ্রুত মিটিং শেষ করে বেরিয়ে গেল। একটা অনুষ্ঠানে তাকে বক্তৃতা দিতে হবে। গাড়িতে বসে সে নিজেকে প্রস্তুত করতে লাগল। জনসাধারণের সাথে কানেক্ট করতে সে বেশ পছন্দ করে। অবনী বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে। এটা তার মুদ্রা দোষ। টেনশনে সে এই বাজে কাজটি করে থাকে। আর চোখে পাশের লোকটির দিকে তাকিয়ে দেখল চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। লোকটি নাক কুঁচকে বলল, ইয়াক, এসব কি ধরনের বাজে অভ্যাস? বাচ্চা কাচ্চাদের এই এক বাজে স্বভাব। দাঁত দিয়ে নখ কাটবে, আঙ্গুল নাকে দিয়ে বসে থাকবে। অবনী বিরক্ত হয়ে বলল, আমি মোটেও আঙ্গুল নাকে দিয়ে বসে রইনি। লোকটা বেশ বিরক্তি নিয়ে মাথা দুলাতে লাগল। মনে হচ্ছে সে গাড়িতে পি করে দিয়েছে। বাজে লোক একটা। বিপদে পড়েছে বলে সব সহ্য করছে। প্রায় অনেকক্ষণ পর তারা বাসটি ধরতে পারল। অবনীর বন্ধুবি সুরভি বলল, এই ফাজিল তুই বাস থেকে নামার আগে কাউকে বলিসনি কেন? তখন আমার ওয়াশরুমে যাওয়াটা ভীষণ জরুরি ছিল। লোকটি সুরভিকে উদ্দেশ্য করে বলল, তোমার ফ্রেন্ডকে দড়ি দিয়ে বেঁধে রেখো, না হলে আবার হারিয়ে যাবে। অবনী রেগে তাকাল। লোকটি সেটা দেখে বলল, তোমার ফ্রেন্ডের মধ্যে কোনো ম্যানার্স নেই। কেউ হেল্প করলে ধন্যবাদ বলতে হয় সেটাও জানে না। সুরভি নিজেই লোকটিকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল। বাসে উঠার সময় অবনী আবার লোকটির দিকে তাকাল। লোকটি ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠে বসছে। লোকটি অবনীর দিকে তাকাতেই সে একটা মুখ ভেঙচি দিয়ে বাসের ভেতরে চলে গেল। লোকটি তখনও অবনীর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফুয়াদ সকালে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যেতেই দেখতে পেল ডাইনিং টেবিলে বসে তার বাবা ও মা নাস্তা করছে। তার মা ফুয়াদকে দেখে বলল, ফুয়াদ মাই বয়, কাম হ্যাভ ইউর ব্রেকফাস্ট। ফুয়াদ অনাগ্রহ প্রকাশ করে বলল, এইগুলি ব্রেকফাস্ট? এদের রান্না মুখেই তোলা যায় না। তাছাড়া আমার চিন্তা তোমাদের করতে হবে না। আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করতে পারব। ফুয়াদের বাবা কিছুটা ধমকের সুরে বলল, Fuad, behave yourself. সে তোমার মা হয়। ফুয়াদ তাচ্ছিল্য হেসে বলল, তাই নাকি? আমার তো মনেই ছিল না। থ্যাঙ্কস মনে করে দেওয়ার জন্য। ফুয়াদ বাবা রেগে কিছু বলতে চাইলে তার মা আটকে দিল। আর ফুয়াদ রেগে বাসা থেকে বেরিয়ে গেল। ফুয়াদের বাবা রেগে বললেন, দেখলে কেমন বেয়াদব হয়ে গেছে?
তাই বলে আমার ছেলেকে ধমকে কথা বলবে? তোমার জন্যই ছেলেটা বকে গেছে। ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করেছ? তাই নাকি? আমার দিকে হাত তোলার আগে নিজের দিকে দেখো। তুমি কোনো দায়িত্ব পালন করেছ? এভাবেই তাদের মাঝে তর্ক বিতর্ক শুরু হল। এই সব ফুয়াদের জন্য নতুন কিছু না। ছোটবেলা থেকেই এদের এইভাবেই নিজেদের উপর কাদা ছোড়াছুড়ি করতে দেখে সে অভ্যস্ত। ফুয়াদ গাড়ি নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলো। ফুয়াদ ক্যান্টিনে এসে দেখতে পেল যারা বসে বসে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এটা দেখে ওর মেজাজ খারাপ হল। সে পেছনে থেকে যারার মাথায় একটা ধাক্কা মারল। যারা বিস্মিত হয়ে হা করে ফুয়াদের দিকে তাকিয়ে দ্রুত আয়নায় নিজেকে দেখল। লিপস্টিক ঠোঁটে লেপটে গেছে। সে রেগে ফুয়াদের পিঠে কয়েকটা থাপ্পড় মেরে বলল, অসভ্য জানোয়ার, দিলি তো আমার লিপস্টিক নষ্ট করে। ফুয়াদ বেশ বিরক্তি নিয়ে বলল, ভার্সিটিতে ক্লাস করতে আসিস নাকি মডেলিং করতে? তার মানে মানছিস আমি ভালো মডেল? বার মডেল? দুই একটা টিভিসি করে নিজেকে মডেল ভাবতে শুরু করেছিস? ওই অ্যাডগুলো যতবার আমার সামনে পড়ে জাস্ট বিরক্ত লাগে। তোর ওভার অ্যাক্টিং দেখলে বমি পায়। যারা আরও কয়েক ঘা ফুয়াদের পিঠে বসিয়ে দিল। আরজু খাবারে ট্রে এনে টেবিলে বসতে বসতে বলল, তোদের মারামারি শুরু হয়ে গেছে? ফুয়াদ বলল, এই বান্দর শুরু করেছে। তুই বান্দর, শিম্পাঞ্জি। ফুয়াদ ট্রে থেকে একটা স্যান্ডউইচ তুলে নিয়ে খেতে শুরু করল। যারা রেগে বলল, কুত্তা এইটা আমার ছিল। ফুয়াদ এমন ভাব করে খেতে লাগল যেন কিছুই শুনতে পাচ্ছে না। ফুয়াদ আরজুকে বলল, শুভ কই? ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পরই সবাই হাজির হল ক্যান্টিনে। শুভ বলল, কাল সন্ধ্যায় সবাই আমার বাসায় হাজির হয়ে যাবি। রিমি বলল, কেন? আরজু বলল, কাল আঙ্কেল আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি রাইট? শুভ বলল, রাইট। আম্মু আব্বুকে সারপ্রাইজ দিব। তোরা সন্ধ্যার আগেই চলে আসবি। সবাই মিলে প্ল্যান করতে লাগল কি করা যায়। যারা, সাবিহা, আরজু আর রিমি কি গিফট করবে সেটা নিয়ে প্ল্যান শুরু করল। ক্লাস শেষে শপিং মলে যাবে বলে ঠিক করে নিল। অন্যদিকে তাদের দিকে হা করে তাকিয়ে আছে রামিম, শুভ, ফুয়াদ। শুভ বলল, মেয়ে জাতি। পাশের বাসায় কারো বিয়ে হলেও এদের 3 দিন শপিং করতে হয়। শুভর কথা শুনে রামিম আর ফুয়াদ হেসে উঠল। আর আরজু ওরা তাদের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে রইল। একটা কেসের ফাইলে গভীরভাবে মজে আছে সাবা খানম। একটা রেপ কেস স্টাডি করছে। বেশ কিছুদিন যাবত এই কেস নিয়ে সে ভীষণ ব্যস্ত, যার জন্য বাসায় তেমন সময় দিতে পারছে না। মানুষের মুখোশধারী এই জানোয়ারগুলোকে উপযুক্ত শাস্তি না দিতে পারলে এরা আরও পার পেয়ে যাবে। এসব জানোয়ারগুলো মেয়েদের ভোগ্য পণ্য মনে করে। তাই এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কাজের ব্যস্ততার মাঝে হঠাৎ তার কেবিনের দরজায় কেউ টোকা দিল। সাবা খানম বেশ বিরক্ত হয়ে মানুষটিকে ভেতরে আসতে বললেন। কাজের সময় কোনো রকম ডিস্টার্ব তার পছন্দ না। এতে মনোযোগ নষ্ট হয়। চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন জুবাইর আহমেদ এসেছেন। সাবা খানম চিন্তিত ভঙ্গিতে বললেন, তুমি এই সময়? কিছু হয়েছে? জুবাইর আহমেদ আয়েসি ভঙ্গিতে চেয়ার টেনে বসে বলল, কেন আসতে পারি না? নাকি ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট লাগবে? একদম ঠিক। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি আবার কারো সাথে মিট করি না। তাই নাকি? জি। তাছাড়া ইঞ্জিনিয়ার সাহেবের কি আজ কাজ নেই? অসময়ে আমার অফিসে? অবশ্যই আছে। তার জন্যই তো এলাম।
জলদি এই ফাইলপত্র রেখে আমার সাথে আসো। বিস্ময় নিয়ে সাবা খানম বললেন। কোথায় যাব? ডেটে যাব। সাবা খানম ভ্রু কুঁচকে তাকিয়ে বিরক্তির স্বরে বললেন। বুড়ো বয়সে ভীমরতি উঠেছে? জুবায়ের আহমেদ কলার ঠিক করতে করতে বললেন। কে বুড়ো? আমি তো এখনো তাগরা জোয়ান। আমার কাজ আছে। বিরক্ত করো না। জুবায়ের আহমেদ সাবা খানমের হাত থেকে ফাইলগুলো নিয়ে পাশে রেখে বললেন। তোমার এই ব্যস্ততা জীবনের শেষ হবে না। বাচ্চারা বাসায় নেই, তাই আমাদের উচিত এখন সময়টা উপভোগ করা। ওকে, তবে বেশি সময় দিতে পারবো না। চলবে? চলবে না দৌড়বে? সাবা খানম মুচকি হাসলেন। এই সুপুরুষটি সারা জীবনই তাকে মুগ্ধতায় জড়িয়ে রেখেছে। ভীষণভাবে ভালোবাসতে জানে মানুষটা। মেয়ে দুটির জীবনেও ঠিক এমনই সুপুরুষ যেন আসে। তার মেয়ে দুটিও যেন সুখী হতে পারে। তবেই তিনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। তবে আরজুকে নিয়ে তার বেশি ভয় হয়। মেয়েটা ভীষণ ইমোশনাল। যে কোনো পরিস্থিতি অবনী সামলাতে পারলেও আরজু পারে না। কারণ মেয়েটাকে ছোটবেলা থেকে বাবা মায়ের চোখের মণি ছিল। তারা মারা যাবার পর তিনি ভীষণ আদর করে বড় করেছে আরজুকে। বাবা মায়ের অভাব যেন টের না পায় সেটার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার বড় বোন তাকে ভীষণ ভালোবাসতেন। জুবায়ের এর সাথে যখন রিলেশন ছিল তখন সে ছিল বেকার। তার বাবা মা এমন বেকার ছেলের সাথে কিছুতেই বিয়ে দিবেন না বলে জানিয়েছেন। কিন্তু তার আপা আর দুলাভাই মিলে সবাইকে রাজি করিয়েছেন। ওই মানুষ দুটো না থাকলে আজ নিজের ভালোবাসার মানুষটির সাথে হয়তো সংসার করা হতো না। তাই তাদের একমাত্র মেয়েকে তিনি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। তাছাড়া মেয়েটা ভীষণ আদুরে। ওকে ভালো না বেসে পারা যায় না। চারজন সুন্দরী রমণী শপিং কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করল। মানুষ সৌন্দর্যের পূজারী। এমন রূপবতী নারীদের দিকে যে কারো নজর আটকাতে বাধ্য। আশেপাশের অনেক ছেলেরাই আর চোখে তাদের দেখছে। ওয়েস্টার্ন ড্রেসে এদের দেখে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। যারা বারবার ফোনের ক্যামেরায় নিজেকে দেখে নিচ্ছে। মানুষের অ্যাটেনশন পেতে যারা ভীষণ ভালোবাসে। এটা সে বেশ উপভোগ করে। বাকি তিনজনের এদিকে খেয়াল নেই। তারা বিভিন্ন দোকান ঘুরতে ব্যস্ত। নাহিদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। প্রায় ঘণ্টা খানেক ধরে সে তার ছোট বোন জেরিনের সাথে ঘুরছে। আজ সকাল সকাল তার বাসায় এসে হামলা দিয়েছে মেয়েটা। ভাইয়ের সাথে শপিংয়ে বের হবে। আসলে অনেকদিন যাবৎ জেরিন আসতে বলছিল। কিন্তু নাহিদ কিছুতেই সময় বের করতে পারছিল না। কিন্তু আজ মেয়েটা আর কোনো বাহানাই শুনল না। তবে এখন বেশ বিরক্ত হচ্ছে সে। কেউ যাতে চিনতে না পারে তাই মুখে মাস্ক পরে আছে। সাধারণ জীবন যাপনের সুযোগ অনেক আগেই হারিয়েছে সে। সারাক্ষণ সিকিউরিটির ভেতরে চলতে হয়। তবে কিছুই করার নেই। এই জীবন সে নিজেই বেছে নিয়েছে। গরমে ঘামে তার পাঞ্জাবি আধভেজা হয়ে গেছে। এয়ার কন্ডিশন সিস্টেম থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার অবস্থা। জেরিন শপ থেকে বেরুলেই নাহিদ বলল, পিচ্ছি আর কতক্ষণ? আমার কিন্তু একটা মিটিং আছে। ভাইয়া সহজে তোমাকে পাওয়া যায় না। আজ বাটে পেয়েছি। সো তোমার অ্যাকাউন্ট খালি করে ছাড়ব। নাহিদ বেশ গম্ভীর স্বরে বলল, আর মাত্র 15 মিনিট পাবি। তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। জেরিন মুখ ভেঙচে পাশে তাকাল। দুজন গার্ড তাদের পেছনে পেছনে ঘুরছে। সে বেশ বিরক্ত হল। আর 10 জনের মতো একান্তে সে ভাইকে কখনোই পায় না। ভাইয়াকে নিয়ে কোথাও বেরিয়ে শান্তি নেই। এরা পিছু ছাড়ে না। আবার তার ভাইয়ের দিকে তাকাল।
এমন সুদর্শন পুরুষ খুব কম দেখেছে সে। কিন্তু এমন গুমুর মুখ মানুষটি তার ভাই হলো কি করে? তাকে সবাই বাচাল বলে। আর অন্যদিকে তার ভাই প্রয়োজন ছাড়া একটা কথাও বলবে না। এই যন্ত্র মানব কবে যে বিয়ে করে একটা ভাবি আনবে আল্লাহ ভালো জানে। জেরিন হঠাৎ সামনে তাকিয়ে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া দেখো চারপাশে সুন্দরী মেয়েদের ছড়াছড়ি, এক একটা পরী। এদের থেকে একটাকে চুস করে আমার ভাবি বানিয়ে দাও। নাহিদ বেশ বিরক্ত হল। এই মেয়ে জাতীয় টপিক তার বেশ অসহ্য লাগে। সে ধমকের সুরে বলল, ফাজলামো বন্ধ কর। সত্যি বলছি ভাইয়া, সামনের মেয়েগুলো দেখো কি সুন্দর, একটা চাইতে আরেকটা বেশি রূপবতী। কথাটা বলেই সে নাহিদকে জোর করে সেদিকে ফেরাল। না চাইতেও নাহিদের চোখ গেল মেয়েগুলোর দিকে। চারটা মেয়ে পাশের সবগুলো ঘুরে ঘুরে দেখছে। তবে নাহিদের চোখ আটকে গেল আরজুর দিকে। ব্ল্যাক জিন্সের সাথে নেভি ব্লু টি শার্ট, আটশাট ড্রেসে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। খোলা সিল্কি চুলগুলো বারবার কপালে এসে ভিড় জমাচ্ছে, যাতে মেয়েটার বিন্দু মাত্র খেয়াল নেই। সে বান্ধবীদের সাথে কথা বলায় ব্যস্ত। তার গাল আর নাকের ডগা লাল হয়ে আছে। নিশ্চয়ই মেয়েটা গরম সহ্য করতে পারে না। নাহিদ দ্রুত চোখ সরিয়ে নিল, নিজেকে সংযত করল। জেরিন উৎসাহ নিয়ে বলল, নেভি ব্লু টি শার্ট পরা মেয়েটাকে তোমার সাথে বেশি মানাবে। মানে হাইটে একদম তোমার সাথে ম্যাচ করবে। তোমার মতো এমন লম্বা তালগাছের সাথে এমন লম্বা মেয়েই মানাবে। কথাটা বলতে বলতে জেরিন ফোন কয়েকটা ছবি তুলে নিল। নাহিদ দ্রুত ফোনটা কেড়ে নিয়ে ধমকে বলল, একটা মাইর দিব ফাজিল। ছবি তুলছিস কেন? আর শোন, এই মেয়েটে দেখে লাভ নেই। আমি বিয়ে টিয়ে করব না। জেরিন মুখটা মলিন করে বলল, এখন করবে না? পরে ওই বুড়ো নেতার মতো শেষ বয়সে এসে কচি মেয়ে বিয়ে করবে? নানার বয়সে বাবা হতে চাও? নাহিদের এবার বেশ মেজাজ খারাপ হল। নাহিদ রক্তচক্ষু নিয়ে জেরিনের দিকে তাকিয়ে হাতের সানগ্লাস চোখে পড়ে নিল। আর সেখান থেকে চলে গেল। আর যাবার আগে একজন গার্ডকে বলল জেরিনকে বাসায় পৌঁছে দিতে। জেরিন চিন্তিত মনে বলল, ভাই কি চিরকুমার থাকার প্ল্যান করেছে নাকি? তাহলে আর ভাবির মুখ দেখা হবে না। আরজু আর বাকি সবাই এলিভেটরের সামনে দাঁড়িয়ে আছে। ডোর ওপেন হতেই দুজন লোককে দেখতে পেল। লম্বা শুভ্র পাঞ্জাবি পরা লোকটির মুখে মাস্ক আর চোখে সানগ্লাস। আরজুর মনে হল লোকটিকে কোথাও দেখেছে। সে চোখ টিপটিপ করে তাকাল। পরক্ষণে ভাবল হয়তো সাদা পাঞ্জাবি দেখে তার অবচেতন মন মানুষটিকে নাহিদ ভাবছে। এলিভেটরে চড়ে চার বান্ধবীর কথা শেষ হচ্ছে না। নাহিদের ঠিক সামনেই দাঁড়িয়েছে আরজু। মানুষের ভিড় বেশি হওয়ায় আরজু তার অনেকটা কাছাকাছি। নাহিদ খেয়াল করল খুব মিষ্টি একটা ঘ্রাণ তার নাকে আসছে। একটু পর বুঝতে পারল আরজুর রেশমি কোমল কেশ থেকেই এই মাতোয়ারা সুগন্ধির উৎপত্তি হয়েছে। নাহিদ মন ভরে নিঃশ্বাস নিল। মুহূর্তটি তার ভালো লাগছে। পরক্ষণে নিজেকে সংযত করে নিল। পাশে চোখ পড়তেই দেখল একটি ছেলে আর চোখে আরজুর আর তার বন্ধুবিদের দিকে বাজে নজরে তাকাচ্ছে। নাহিদের বেশ মেজাজ খারাপ হল। নাহিদের সাথে চোখাচোখি হতেই নাহিদ সানগ্লাস খুলে কড়া চোখে তাকাল। মনে হচ্ছে এই চোখ দিয়েই ছেলেটাকে ভৎস করে দিবে। ছেলেটা সাথে সাথে চোখ নামিয়ে কাচুমাচু হয়ে দাঁড়াল। ভীষণ ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। সেখান থেকে বেরুতেই নাহিদের দিকে আবার চোখ আটকে যায় আরজুর। আরজু কিছুটা চমকাল। এই চোখ জোড়া তার ভীষণ চেনা। নাহিদের ফোনে একটা কল আসায় সেটা রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে গেল।
এবার আরজু 100% কনফার্ম হল মানুষটা নাহিদ ছিল। এই কণ্ঠস্বর তার চিনতে ভুল হবে না। আরজু সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। রিমি সেটা দেখে বলল, কি ব্যাপার, এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়লি কেন? যারা আর সবিহাও একই প্রশ্ন করল। আরজু অস্থির হয়ে বলল, উনি আমার এত কাছে ছিল আর আমি চিনতে পারলাম না? যারা বলল, কার কথা বলছিস? নেতা সাহেব এখানে ছিল। সাবিহা বলল, নিবরাস নাহিদের কথা বলছিস? হে, মুখে মাস্ক পরা লোকটি আমার নেতা সাহেব ছিল। যারা ছাড়া বাকি সবাই ভীষণ অবাক হল। আরজু লোকটির প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে? সাবিহার একটু চিন্তা হল। তার মনে হয় শুভ আরজুর প্রতি বেশ দুর্বল। ছেলেটার চোখে আরজুর জন্য অগাধ ভালোবাসা দেখেছে। এই সব কিছু ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি করবে না তো? রিসোর্টে লবিতে বসে কফি খাচ্ছে অবনী ও তার বান্ধবী সুরভি। একটু পরই তারা বেরোবে জাফলং এর উদ্দেশ্যে। সুরভি বলল, এবার আমার সাথে সাথে থাকবি। তোর বিশ্বাস নেই? আবার কোথায় হারিয়ে যাস? সব জায়গায় ওই ভাইয়াটার মতো ভালো মানুষ পাবি না। ওই ব্যাটা ভালো মানুষ? অবশ্যই। উনার জায়গায় অন্য কেউ থাকলে আস্ত ফিরে আসতে পারতি না। হেয়ালি করে অবনী বলল, হে একদম ফেরেশতা ছিল। তারা বাকি সবার সাথে বেরিয়ে পড়ল সেখান থেকে জাফলংয়ের উদ্দেশ্যে। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণপিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। সেখানে পৌঁছে অবনী মুগ্ধ হয়ে চারপাশ দেখতে লাগল। কি অপরূপ সৌন্দর্য! অবনী ক্যামেরাটা সুরভির হাতে দিয়ে বলল, আমার কয়েকটা পিক তুলে দে। আপুকে দেখিয়ে ঝালানো যাবে। বেচারি এখনো সিলেট আসতে পারেনি। তুই আপুর সাথে এমন লেগে কেন থাকিস? আরজু আপুর মতো এমন সুন্দরী আমি খুব কম দেখেছি। আমার বোনকে তুই চিনিস না? একদম পাগল। একজন নেতার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কোনোদিন কোনো অঘটন ঘটায় কে জানে? আপুকে কোনো ছেলেই ইগনোর করতে পারবে না। তাহলে সমস্যা কি? ওই নেতাও দেখবি আপুকে দেখলে পাগল হয়ে পিছে পিছে ঘুরবে। সমস্যা ঠিক এখানেই। ওই নেতা আমার আপুকে মোটেও পাত্তা দিচ্ছে না। তাই তো আমার বোন তার জন্য মরিয়া হয়ে পড়েছে। অন্যদিকে আপুর বেস্ট ফ্রেন্ড আপুর উপর ছোটবেলা থেকেই লাট্টু। কিন্তু আমার বোন সেটা আজও বুঝতে পারেনি। আমি কিন্তু ঠিকই বুঝে গেছি। বাপরে, বেশ জটিলতা আছে দেখা যায়। তারা আবার ঘোরাঘুরিতে মনোযোগ দিল। সব বন্ধু বান্ধবরা মিলে মজা করতে লাগল। সুরভি হঠাৎ বলল, অবনী দেখ সেই ভাইয়াটা। অবনী তাকিয়ে দেখল সেই গুমর মুখ লোকটি আরেকটি ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। এখনো কেমন গম্ভীর মুখ করে রেখেছে। এই লোককে তার কেমন রোবট মনে হয়। হঠাৎ তাদের মধ্যে চোখাচোখি হল। অবনী চোখ ফিরিয়ে নিল।
ঘুরতে ঘুরতে দুই বন্ধুবি দল ছেড়ে কিছুটা সামনে এগিয়ে গেল। মূলত অবনী ধরে নিয়ে এসেছে সুরভিকে। এই জায়গাতে বেশ নির্জন, ছবি বেশ ভালো আসবে। অবনী বিভিন্ন পোজে পিক তুলতে লাগল। একা একা পিক তুলবে আমাদের ওর সাথে নিয়ে তুলো। হঠাৎ করো শব্দ শুনে অবনী আর সুরভি চমকে পেছনে তাকাল। দেখল তিনটি ছেলে দাঁড়িয়ে শব্দ করে হাসছে। অবনী বিরক্ত হয়ে চলে যেতে চাইলে একটি ছেলে বলে উঠল, আরে কোথায় যাও, চলো একসাথে ছবি তুলি। অবনী রেগে বলল, অসভ্য, তোমরা চাইলে অসভ্যতাও করতে পারি। এত সুন্দরী রমণীদের ইচ্ছাকে অপূর্ণ রাখা যায়? সঠিক সময়ে আপনাদের বাবা মা কানের নিচে দুটা দিলে আজ আপনাদের এই অবস্থা হতো না। তাই নাকি? তুমি বরং একটা চুমু দাও, দেখবে আমরা একদম শুধরে গেছি। সুরভির ভয় শরীর কাঁপতে লাগল। সে এমনি ভীষণ ভীত। তারা যে বিপদে পড়ে গেছে সেটা বেশ ভালোই বুঝতে পারল। এই ছেলেগুলোকে মোটেও ভালো মনে হচ্ছে না। সে অবনীকে জোর করে নিয়ে চলে আসতে গেলে একটা ছেলে অবনীর হাত ধরে ফেলল আর বলল, আরে সোনামনি, চুমু না খেয়ে কোথায় যাচ্ছ? অবনী রেগে বলল, অসভ্য জানোয়ার, হাত ছাড়, না হলে এমন জায়গাতে মারব কাউকে দেখাতে পারবি না। সুরভি বারবার অবনীকে থামানোর চেষ্টা করছে। এসব ছেলেরা যে এ ধরনের কথা শুনলে আরো পেয়ে বসবে সেটা এই মেয়েকে কে বোঝাবে? সে তো তার সাহসিকতা দেখতে ব্যস্ত। পাশের অন্য ছেলেটি বলল, তাই নাকি বেবি? আমরাও দেখতে চাই ঠিক কোথায় কোথায় মারতে পারো। অবনী রেগে এক হাতে ছেলেটির গালে একটা চড় মেরে বসল। সুরভি এবার বেশ ভয় পেয়ে গেল। ছেলেটি রেগে অবনীর দুই হাত আটকে ফেলল। অবনী হাত ছাড়ানোর চেষ্টা করছে। অন্য একটি ছেলে অবনীর ক্যামেরাটা নিয়ে নিল। আরেকটি ছেলে অবনীর গাল চেপে ধরল আর ক্ষিপ্ত হয়ে বলল, এমন তেজ আমার বেশ ভালো লাগে। তোমাকে তো আমার বেশ পছন্দ হয়েছে বেবি। এবার অবনী কিছুটা ভয় পেল। তিনটি ছেলের সাথে সে কিছুতেই পারবে না। তার চোখ ভিজে উঠল। অন্য ছেলেটি সুরভির হাত ধরল। অবনী নিজের হাত কিছুতেই ছাড়াতে পারছি না। তার সারা শরীর কাঁপছে। চোখ বন্ধ করে মনে মনে শেষবার মা বাবা আর আরজুর মুখটা মনে করল। ঠিক তখনই একটা ছেলের চিৎকারের শব্দ পেল। চোখ খুলে দেখল তার গাল চেপে ধরা ছেলেটি নিচে পড়ে আছে। সামনে তাকাতেই দেখতে পেল সেই গতকালের গম্ভীর লোকটি। রাগান্বিত হয়ে দুইটা ছেলেকে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। অন্য ছেলেটিকে লোকটির সাথে যে ছিল সে থাপ্পড় মারছে। লোকটি রেগে বলল, কিরে মেয়ে দেখলে চুলকায়, গায়ে হাত দিতে মন চায়? আজ এমন মাইর দিব সারা জীবন মনে থাকবে। আরও বেশ কয়েকটা থাপ্পড় খেয়ে ছেলেগুলো পালাল। অবনী ভেজা চোখে মানুষটির দিকে তাকাল। এই মানুষটি বারবার তাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। সুরভি অস্থির গলায় বলল, ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে কি যে হতো? লোকটি অবনীর সামনে দাঁড়িয়ে বলল, একা এই পাশে কেন এসেছ? এমন নির্জন জায়গাতে যে কোনো সময় বিপদ হয়ে পারে সেটা কি জানো না? বাচ্চা তুমি, মন তো চাইছে তোমার গালেও দুইটা দেই। অবনী কিছুই বলতে পারল না, শুধু দেব দেব করে তাকিয়ে রইল। সুরভি বলল, সরি ভাইয়া, আমরা বুঝতে পারিনি। ইটস ওকে, নেক্সট টাইম স্মরণ রেখো। ভাইয়া আমাদের এত উপকার করলেন অথচ আপনার নামটাই জানা হলো না। আমি নিশান। ও আমার ফ্রেন্ড কবির। জি আমি সুরভি আর ও অবনী। নিশান আর চোখে অবনীর দিকে তাকিয়ে বলল, তোমার বান্ধবীকে দেখে রেখো।
না হলে এই মেয়ে নিজেও বিপদে পড়বে আর তোমাকেও বিপদে ফেলবে। জি ভাইয়া। নিশান তাদের বাকি দলের কাছে এগিয়ে দিয়ে বিদায় জানাল। অবনী তখনও একটা ঘোরের মধ্যে আছে। সে নিশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিসোর্টে পৌঁছে রাতের ডিনারে বাইরে আসলে অবনী নিশানকে লবিতে দেখতে পেল। নিশান সেই কবির নামের ছেলেটির সাথে কফি খেতে খেতে কথা বলছে। সুরভি দূরে নিশানকে দেখে বলল, এই ভাইয়াটা হয়তো এই রিসর্টের উঠেছে। দেখলি বলেছিলাম না এই ভাইয়াটা ভালো। কিভাবে তোকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করলো? তুই তো লোকটিকে খারাপ ভেবে বসে আছিস। অবনী একদৃষ্টিতে নিশানকে দেখছে। লোকটিকে অন্যরকম লাগছে। নাকি তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে বলে এমন হচ্ছে। অবনী হঠাৎ অনুভব করল লোকটিকে তার বেশ ভালো লাগছে। গম্ভীর মুখটা দেখে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। মানুষটিকে প্রথমে বিরক্ত লাগলেও হঠাৎ করেই বেশ ভালো লাগছে। অবনী মুচকি হাসল। তারপর সবার সাথে ডিনারের উদ্দেশ্যে চলে গেল। অপেক্ষা জিনিসটি বড্ড বিরক্তিকর। সময় তখন কচ্ছপ গতিতে চলে। রিকশায় বসে রামিম বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সন্ধ্যার আগ মুহূর্ত বলে বাঁচা গেছে। সূর্যি মামার তাপ এখন নেই বললেই চলে। সাথে বাইরে মিষ্টি হাওয়া বইছে। সে আবার সামনের বাড়িটির দিকে তাকাল। এই বাড়ির চতুর্থ তলায় সাবিহারা থাকে। একটু আগেই সে কল করে বলল তাকে বাসা থেকে পিক করে নিয়ে যেতে। শুভর বাসা থেকে সাবিহার বাসটি সবচাইতে দূরে। রামিম শুভদের বাসায় ঘর ডেকোরেশনের ব্যস্ত ছিল। সব কাজ ফেলে সে দৌড়ে এখানে আসল। আর এই মেয়ের খবর নেই। বিরক্ত হয়ে আবার কল করল সাবিহার নাম্বারে। সাবিহা রিসিভ করতেই রামিম বলল, এই তুই কি নামবি নাকি চলে যাব? সব কাজ ফেলে আমি চলে আসলাম আর তুই মহারানী সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিস না? আরে আমি এসে পড়েছি। গেটের দিকে তাকা। রামিম গেটের দিকে তাকাতেই ভরকে গেল। তার চোখজোড়া স্থিরভাবে আটকে গেল সাবিহার দিকে। সে কয়েকবার শুকনো ঢোক গিলতে লাগল। সাবিহা রিকশার সামনে এসে হাত নেড়ে বলল, কিরে কোথায় হারিয়ে গেলি? রামিম চোখ নামিয়ে বলল, নোনা, আমি ঠিক আছি। সাবিহা এক হাতে কান ধীরে বলল, সরি, আসলে শাড়ি পরতে লেট হয়ে গেল। আমাকে কেমন লাগছে? ভালো। আচ্ছা চল। সাবিহার মনটা খারাপ হয়ে গেল। সে হয়তো আরো বেশি কিছু রামিম কাছ থেকে আশা করছিল। রিকশা চলছে আপন গতিতে। রাস্তায় আজ তেমন একটা ট্রাফিক নেই। রামিম বারবার কপালের ঘাম মুছে নিচ্ছে। এত মিষ্টি আবহাওয়ায় এত ঘামার কথা না। রামিম বুঝতে পারল তার হাত কাঁপছে, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। একবার আর চোখে সাবিহাকে দেখে নিল। মেয়েটা তার দেয়া সেই নীল শাড়িটি পরেছে। কি অপরূপ লাগছে। ঠিক চোখ ধাঁধানো। চুলের খোপায় বেলি ফুলের মালা, যার মিষ্টি ঘ্রাণ তার নাকে এসে লাগছে। সামনের ছোট চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। রামিম আবার ঢোক গিলল। তার বুকে কেমন উথাল পাতাল হচ্ছে। ঠিক যেমনটা ভার্সিটির প্রথম দিন হয়েছিল। ক্লাসে ঢুকতে যে অনাকাঙ্ক্ষিতভাবেই এই মেয়েটার সাথে ধাক্কা লাগে। সেদিন এই মেয়েটাকে দেখে রামিম কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল। তীব্র অস্থিরতা হয়েছিল। ধীরে ধীরে এই মেয়েটা তার ভালো বন্ধু হয়ে ওঠে। বন্ধুত্বের খাতিরে সে নিজের সেই অদ্ভুত অনুভূতিকে দমিয়ে রেখেছিল। তাছাড়া সাবিহা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর সে পিতৃহীন একটা ছেলে। তার মা অনেক কষ্ট তাকে বড় করেছে।
বিলাসিতা তার জীবনে তেমন একটা নেই। কিভাবে সে এই আদরের দুলালিকে নিজের অনুভূতি ব্যক্ত করবে? আরজু আকাশী রঙের জর্জেটের একটি শাড়ি পরেছে। চুলে হালকা ব্রাশ করে খোপায় বেলি ফুলের মালা পরে নিল। 4 বান্ধবী আসার সময় বেলি ফুলের মালাগুলো কিনে নিয়ে এসেছে। সবাই আজ একই রকম সাজবে বলে ঠিক করেছে। রুম থেকে বেরিয়ে খালামণির রুমে উকি দিয়ে দেখল সে ফাইল মুখ গুজে আছে। আরজু একটা শীষ বাজল। সাবা খানম দরজার দিকে তাকিয়ে দেখল আরজু। তিনি বললেন, উকি কেন দিচ্ছিস? ভেতরে আয়। আরজু দরজা ঠেলে ভেতরে এসে বলল, দেখো তো খালামণি আমাকে কেমন লাগছে। কথাটা বলে সে ঘুরে ঘুরে দেখাতে লাগল। সাবা খানম মুগ্ধ চোখে তাকালেন। মেয়েটা অতি মাত্রায় সুন্দরী, ঠিক মায়ের মতো হয়েছে। তার কাছে মনে হল সেই বাচ্চা আরজু তার সামনে দাঁড়িয়ে। ছোটবেলায় নতুন জামা পরলে ঠিক এমন ঘুরে ঘুরে দেখাত। তবে সত্যি কথা হল মেয়েটা বড় হয়ে গেছে। চোখ ধাঁধানো রূপবতী যুবতী। সাবা খানম বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে আরজুর কানের নিচে দিয়ে দিলেন। আরজু খিল খিল করে হেসে বলল, খালামণি এত মডার্ন একজন মানুষ হয়ে তুমি এরকম কুসংস্কারের বিশ্বাস করো? সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি তুমি এই কাজটি কর। আম্মুও এই কাজ করত। এই সামান্য কাজল কি আমাকে সকল রকমের খারাপ নজর হতে বাঁচাতে পারবে? আমি কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নই, কিন্তু আমার মেয়েটার সৌন্দর্যের অন্য কেউ যেন ক্ষতবিক্ষত না হয় তাই এটা করি। তোকে না, অন্যদের বাঁচাতে তোর সৌন্দর্যের তীব্রতা কমানোর চেষ্টা করি। আরজু আবার হেসে উঠল আর বলল, তাই নাকি? ভালো, অন্যের উপকার করা ভালো। আচ্ছা আমি আসি, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা সাবধানে যাস, আর বেশি রাত করিস না। ওকে মাই ডিয়ার সুইটি। শুভদের বাসায় পৌঁছে আরজু দেখল বাকি সবাই সেখানে অলরেডি উপস্থিত। শোভা দ্রুতই আরজুকে জড়িয়ে ধরল। আরজু শোভার গাল টেনে ধরল আর বলল, কিরে পিচ্ছি, কেমন আছিস? এই তো ভালো আপু। তুমি এখন আগের মতো বাসায় আসো না কেন? আম্মু কিন্তু তোমার সাথে অভিমান করে বসে আছে। আরে ক্লাস নিয়ে ব্যস্ত থাকি। আর আন্টিকে একটা হাঁক দিলেই দেখবি সে আইসক্রিমের মতো গলে যাচ্ছে। শোভা একবার নিজের ভাইয়ের দিকে আর চোখে তাকাল। শুভকে স্থির দৃষ্টিতে আরজুর দিকে তাকাতে দেখ শোভা মুচকি হাসল। ভাইকে এমন নাজেহাল অবস্থায় সে বহুবার দেখেছে। আরজু আপুকে ভাবি হিসেবে তার বেশ লাগে। এমন সুন্দরী মেয়ে সে আর দ্বিতীয়টি দেখেনি। সে নিজেই চোখের পলক ফেলতে পারছে না। তাহলে ভাইয়ের কি অবস্থা আন্দাজ করতে পারছে। আরজুকে দেখে ফুয়াদ বলল, মানুষ ঠিক বলে মক্কার মানুষ হজ পায় না। তোর বাসা সবার কাছে, অথচ দেখ তুই সবচাইতে লেট। রামিম বলল, সবগুলা কি সাজ দিয়েছে দেখেছিস? মনে হচ্ছে শুভর বিয়ে খেতে আসছে। যারা এক পিস অ্যাপল খেতে খেতে বলল, বিয়ে খেতেই তো এসেছি। ম্যারেজ অ্যানিভার্সারি মানেই বিয়ে। ফুয়াদ ঠাট্টার ছলে বলল, তুই তো নিজের প্রতিটি অ্যানিভার্সারিতে আবার বিয়ে করবি। জানি তো সব গিফট পাওয়ার ধান্দা। গিফট দিতে পারবো না। মজার মজার রান্না করে দাওয়াত করবি, কবজি ডুবিয়ে খেয়ে চলে আসব। যারা ক্ষিপ্ত হয়ে বলল, তোকে আমি আমার অ্যানিভার্সারি দূরের কথা, আমার বিয়েতে অবধি দাওয়াত দিব না। তোর বিয়ে খাইতে আমি বসে নাই। রিমি এদের থামিয়ে বলল, ঝগড়াঝাটি পড়ে করিস, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। শুভ বলল, ওকে বেশি দেরি করা লাগবে না, আমি তোকে আগেই বাসায় পৌঁছে দিব। তোর বাপ রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকবে না তো?
শোভা টেবিলে কেক সাজাতে সাজাতে বলল, সমস্যা কি ভাইয়া? ফ্রেন্ডের জন্য 2-4টা বুলেট বুকে নেওয়াই যেতে পারে। ফুয়াদ হেসে বলল, 2-4টা? একটা খেলেই শালা পটল তুলবে। শোভা মুচকি হেসে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। মানুষটিকে তার বেশ ভালো লাগে। ভাইয়ার সব ফ্রেন্ডেদের ভালো লাগলেও তাকে একটু স্পেশালি ভালো লাগে শোভার। শুভর মা শাড়ি ঠিক করতে করতে এসেই মুচকি হেসে বলল, সবাই এসে পড়েছ? তোমাদের পাগলামি আর গেল না। আর এই শুভটা বেশি পাগল। এই বয়সে এইগুলি মানায়? আরজু তাকে জড়িয়ে ধরে হেসে বলল, আন্টি ভীষণ কিউট লাগছে তোমাকে। একদম রেড স্ট্রবেরি। আঙ্কেল দেখলে আবার ক্রাশ খেয়ে যাবে। শুভর মা ভীষণ লজ্জা পেলেন। তিনি আরজুর কান টেনে ধরে বললেন, পাজি মেয়ে বলে কি? আল্লাহ, কান ছিঁড়ে যাবে তো? পরে আর আমার বিয়েই হবে না। কান কাটা বউকে নিবে? কোনো সমস্যা নেই, তোকে আমার কাছেই রেখে দিব। কথাটি বলে তিনি শুভর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। শুভ ভীষণ লজ্জা পেল। মাথা চুলকে আশেপাশে তাকাতে লাগল। আরজুকে সে ভালোবাসে এই বিষয়টি তার বাসার সবারই জানা। শুভর মা অনেক আগেই আরজুকে ছেলের বউ করবেন বলে ভেবে রেখেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। শুভ কাজের ফাঁকে ফাঁকে বারবার আরজুকে দেখছে। এত মিষ্টি কেন মেয়েটা? শুভর আজও মনে আছে স্কুলের প্রথম দিন তাদের ক্লাসে একটা মেয়ে এসেছিল। 2 ঝুটি করা, গোলগাল চেহারা মিষ্টি মেয়েটি বাবা মায়ের হাত ধরে ক্লাসে প্রবেশ করেছিল। সারা ক্লাস মেয়েটি কাঁদো কাঁদো মুখ করে বারবার জানালার বাইরে দাঁড়ানো বাবা মার দিকে তাকাচ্ছিল। আর শুভ আরজুর অবস্থা দেখে মিটি মিটি হাসছিল। সারা ক্লাসে এমন আদুরে বাচ্চা মনে হয় এই একটাই ছিল। আরজুর বাবা মাকে প্রায় বেশ কয়েকদিন জানালার পাশে দাঁড়িয়ে থাকতে হয়েছে। চোখের আড়াল হলেই নাকের পানি চোখের পানি এক করে ফেলত। এই সব দেখে শুভ ভীষণ হেসেছিল। বাচ্চা আরজু তখন বেশ কড়া চোখে শুভর দিকে তাকিয়েছিল। ফর্সা মসৃণ চেহারায় লাল চোখ জোড়া দেখতে কত না ভালো লাগছিল শুভর। সেই বাচ্চার রাগী অভিমানী মেয়েটি আজ তার স্বপ্নের রানী। ফুয়াদের খোঁচায় শুভ চমকাল। ফুয়াদ মুচকি হেসে বলল, খালি দেখেই যাবি? বুঝলি সুন্দরী মেয়েগুলা একটু বেকুব হয়। যারার অবস্থা দেখিস না? এদের মনের অনুভূতি পই পই খুলে না বললে এরা বুঝে না। আর আমাদের আরজু ম্যাডাম তো আরো বোকা। ইমোশনাল ফুল যাকে বলে, তার উপর পাগলাটে। এক নেতার উপর ক্রাশ খেয়ে বসে আছে। ভালোবাসা আর আবেগের মধ্যে পার্থক্য করতে পারছে না। তাই সময় থাকতে বলে দে। কি করব বল? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত ঝগড়া করেছি। হঠাৎ ওকে যদি বলি যে আমার দৃষ্টিভঙ্গি ওর জন্য পরিবর্তন হয়েছে, ওকে বন্ধুর চাইতে অনেক বেশি কিছু মনে করি, সেটা আরজু কিভাবে নিবে কে জানে? আগেই এত কিছু ভেবে চিনতে বসে থাকিস না। রিমি আর সাবিহা শুভর মাকে রান্নাঘরে লেমন জুস তৈরি করতে হেল্প করছে। শুভর মা রিমিকে বলল, রিমি মা তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। তোমাকে বাসায় তেমন একটা আসতে দেখি না। আন্টিকে বুঝি পছন্দ হয়নি? না তেমন কিছু না আন্টি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আসলে আব্বু ভীষণ স্ট্রিক্ট। সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়াটা পছন্দ করে না। সব সময় নিয়মের মধ্যে চলতে পছন্দ করে। হোম আর্মি অফিসাররা সব সময় রুলস রেগুলেশন মধ্যে চলতে পছন্দ করে। তবুও মাঝে মাঝে এসে পড়বে আন্টির সাথে দেখা করতে। প্রয়োজনে তোমার বাবার সাথে আমি কথা বলবো। জি আন্টি।
তারপর বেশ আড্ডা আর মজা করে সময় কেটেছে। শুভর বাবা তার স্ত্রীকে বললেন, আরজুকে শুভর সাথে ভীষণ মানায়, তাই না? হুম, আমার আর তরস সইছে না। কবে মেয়েটা আমার ঘরে এসে এমন মাতিয়ে রাখবে? সাবার সাথে কথা বলবো ভাবছিলাম। আরে এখন না, শুভ আরজু স্টাডি শেষ করুক। শুভ একটা জবে ঢুকে গেলেই আরজুকে নিয়ে আসব। বেকার ছেলের কাছে সাবা মেয়ে বিয়ে দিবে নাকি? হুম, ঠিক বলেছ। তবে আমি সাবার সাথে আগেই কথা বলে রাখব। বেশ কিছুক্ষণ এইভাবে আড্ডা দেওয়ার পর রিমি বলল, আমাকে এখন বাসায় যেতে হবে। আব্বু বারবার কল দিচ্ছে। শুভ কোল্ড ড্রিঙ্কসে শেষ চুমুক দিয়ে বলল, দাঁড়া, আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর আরজু, তুই বাসায় থাক, আমি এসে তোকে দিয়ে আসব। পাকামো করে একা বের হয়ে যাবি না। আরজু কপাল কুঁচকে বলল, আমি বাচ্চা নাকি? একাই যেতে পারবো আমি। সামনের গলিতে যেতে তোকে লাগবে নাকি? আমি আসার আগে বের হলে তোর ঠ্যাং ভেঙে আমাদের বাসায় রেখে দিব। এই রিমি, এইটাকে নিয়ে বের হয়ে যা। খালি লেকচার দেয়। শুভ রাগী চোখে তাকিয়ে রিমিকে নিয়ে বেরিয়ে গেল। ফুয়াদ হেসে বলল, তোকে যে ফিউচারে শুভ কেমন করে সামলাবে আল্লাহ জানে। আমাকে সামলানোর প্রয়োজন নেই, আমি একাই 100। সবাই আরও কিছুক্ষণ মজা করে একে একে বেরিয়ে পড়ল। আরজু শোভার সাথে বসে বসে কেক খাচ্ছে। ঠিক তখনই আরজুর নম্বরে কল আসল। আরজু দেখল অবনী কল করেছে। সে কল রিসিভ করে বলল, এতদিনে আমার কথা মনে পড়ল? ট্যুরে যাবার পর তো আমাকে ভুলেই গেছিস। আর আমি নেই বলে তুমি জমিয়ে পার্টি করছ? তো কি করব? তোর বিরহে কাঁদব? কাদা লাগবে না, বাসায় আসো। আম্মু আব্বু কেউ বাসায় নেই, তাদের আসতে লেট হবে। আমার একা বোর ফিল হচ্ছে। কখন এসেছিস? অনেকক্ষণ আগে। বাসায় আসো। আচ্ছা, আসছি। শোভা বলল, অবনী এসেছে? হুম। আচ্ছা, আমাকে এখন বাসায় যেতে হবে। অবনী বাসায় একা? আরে কি বলো? ভাইয়া আসুক তখন যেও। শুভর আসতে সময় লাগবে। আমাকে এখনই যেতে হবে। ভাইয়া কিন্তু রাগ করবে। ব্যাপার না, তোর ভাইকে মানানো আমার বা হাতের খেলা। শোভা হেসে উঠল। আরজু সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় উদ্দেশ্যে বেরিয়ে গেল। আকাশে মিটি মিটি তারারা হাসছে। তাদের মধ্যে মনি হয়ে আছে উজ্জ্বল চাঁদ। রাতের শহরে ঘুরতে আরজুর বেশ লাগে। রিকশা তাদের বাসার গলির সামনে এসে থামল। সামনের রাস্তায় কাজ চলছে, তাই রিকশা ভেতরে যাবে না। আরজু রিকশা ভাড়া মিটিয়ে সারি ধরে হাঁটতে লাগল। পায়ে পেন্সিল হিল থাকায় হাঁটতে বেশ সমস্যা হচ্ছে। যদিও আরজু হিল পরে অভ্যস্ত, তবুও রাস্তার বাজে অবস্থার জন্য সমস্যা হচ্ছে। কিছু দূর এগুতেই আরজু সামনে কাউকে দেখতে পেল। কেউ একজন এই দিকেই আসছে। কালো টি শার্ট পরা মানুষটির মুখে মাস্ক। আরজুর মনে হল মানুষটি তার পরিচিত। আর একটু সামনে আসতেই আরজু কিছুটা থমকে গেল। মানুষটির চোখজোড়া দেখেই আরজু নিশ্চিত হল মানুষটি সম্পর্কে। এই চোখজোড়া চিনতে আরজুর কখনো ভুল হবে না। আরজুর নিঃশ্বাস ঘন হয়ে আসল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামনের মানুষটিও আরজুকে দেখে থেমে গেল। সে অদ্ভুত দৃষ্টিতে আরজুকে দেখে যাচ্ছে। আরজুর পিট পিট করে তাকালো মানুষটির দিকে আর মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, নেতা সাহেব। নাহিদ আরজুর দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল।
সামনের অপরূপ সুন্দরী রমণী যেকোনো পুরুষের রাতের ঘুম হারাম করার ক্ষমতা রাখে। নাহিদের মনে হল তার চোখ জোড়া ভীষণ জ্বলছে। সে তার দৃষ্টি ফিরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকলে এই মেয়ে তার চোখ ঝলসে দিবে। আরজু অবাক হয়ে বলল, আপনি এখানে? নাহিদ নিজেকে স্বাভাবিক করে হাতের ঘড়ির দিকে তাকাল আর তার দাম্ভিকতা বজায় রেখে বলল, কেন কোনো সমস্যা? পুরো এলাকা আমার, যেখানে খুশি থাকতে পারি। আরজু মাথা নিচু করে নিল। মানুষটার চোখের দিকে সে বেশিক্ষণ তাকাতে পারে না। কখন কি অঘটন ঘটিয়ে ফেলে কে জানে। যেমন এখন তার ইচ্ছে করছে মানুষটির বুকে ঝাঁপিয়ে পড়তে আর বলতে, আপনি আমার সমস্যা। আপনার জন্য আমি একটুও শান্তি পাচ্ছি না। আমাকে ভীষণ জ্বালাচ্ছে আপনি। কিন্তু আরজু তেমন কিছুই বলতে পারল না। নাহিদ বুঝল সে বেশ কঠিন হয়ে কথা বলেছে। তাই আবার বলল, এখানে এক ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। আরজু আর চোখে আবার নাহিদের দিকে তাকাল। নাহিদ দ্রুত তার চোখ ফিরিয়ে আশেপাশে তাকাল আর কিছুটা রেগে বলল, আপনাকে না মানা করেছি রাতে বাহিরে বের হতে? এইভাবে বের হয়ে ছেলেদের মাথা খারাপ করতে চান? আপনার মাথা কি খারাপ হয়েছে আমাকে দেখে? কথাটা মুখ ফসকে বলে ফেলল আরজু। মুহূর্তেই জিবে কামড় দিল। ছি, কি ভাবছে উনি? আরজু, তুই আসলেই একটা বেকুব। নাহিদ অবাক হয়ে আরজুর দিকে তাকিয়ে রইল। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে আরজুর দিকে এগিয়ে আসল। আরজু কিছুটা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। তার গাল বরাবর 2-4টা দিয়ে বসবে না তো? নাহিদ আরজুর একদম কাছে চলে আসল। আরজুর মনে হচ্ছে দম আটকে মরেই যাবে। এমন মাতাল করা সোঘ্রাণ কোনো পুরুষের কি করে হতে পারে? আরজু মনে হয় মাথা ঘুরে এখনই পড়ে যাবে। এই পুরুষ তার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। চলবে।